আপনার বল। अफगानिस्तान में मीडिया जो है वो फ्री नहीं था। ওখানকার জায়গা তো অবশ্যই আমি রাজনীতিটাই ছেড়ে দেব। আপনার অধিকার, আপনার রায়, শেষ কথা বলবেন আপনি। আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 19শে ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ায় দুই পুরসভায় ভোট হতে চলেছে। রাজ্যের যে সুপারিশ ছিল তাতেই সায় দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু একই সঙ্গে এই পুরো ভোটের জল গড়িয়েছে আদালত অবধি, কারণ ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের দাবি যে বাকি যে সমস্ত পুরসভায় ভোট এখনো অবধি স্থগিত রয়েছে সেখানে একসঙ্গে ভোট কেন নয়। এসব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন ওম প্রকাশ মিশ্র, বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি এবং আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুমন রায়চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো শীতের আবহে জমজ শহরে পুরো ভোট। রাজ্যের দাবি মেনে 19শে ডিসেম্বরে কলকাতা এবং হাওড়ায় পুরো ভোটের ঘোষণা। ভোট ঘোষণার দিনেই জল গড়ালো হাইকোর্টে। সংশোধিত ভোটার তালিকা মেনে সব পুরসভায় একই দিনে ভোটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। পুরো ভোট 19শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পুরো ভোট পর্ব। প্রথমে জমজ শহরের পালা। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা, 19শে ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। 19শে ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরো ভোট করানোর সুপারিশ করে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য প্রশাসন। তার প্রেক্ষিতেই কমিশন জানিয়েছে ওই দিনে পুরো ভোট হলে সমস্যা নেই। কমিশনের এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে ফের ভোটের দামামা। বিধানসভা উপনির্বাচন পেরিয়ে পুরো ভোটের লড়াই। কলকাতার 144 ওয়ার্ডের ভোট, হাওড়ায় 50 ওয়ার্ডে ভোট। হাওড়ার বাকি 16টি ওয়ার্ড নিয়ে তৈরি হবে বালি পুরসভা। কোভিড আবহে রাজ্যের অধিকাংশ পুরসভায় পুরো ভোট হয়নি। অধিকাংশ পুরসভায় প্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ চলছে। মোট পুরসভা 125, নতুন পুরসভা 2, ভোট বকেয়া 112টি পুরসভায়। পুজোও করতে হবে, ইলেকশনও করতে হবে, দুটোই একসাথে করব। তারপরে আবার এই ইলেকশনগুলো হয়ে গেলে আমরা আবার আমাদের অন্যান্য ইলেকশন আছে সেদিকেও আমরা যাব। কলকাতা ও হাওড়া পুরসভার মেয়াদও অনেক দিন আগেই ফুরিয়েছে। কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয় 2020 5ই মে। অন্যদিকে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে 2018 10ই ডিসেম্বর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, শীতের মরশুমে জমজ শহরের ভোট ঘোষণা দিয়ে পুরো ভোট পর্ব শুরু হলো। ধাপে ধাপে অন্য পুরসভার ভোটও করানো হবে। যদিও মঙ্গলবার কমিশনের ভোট ঘোষণার আগে এ নিয়ে জল গড়িয়েছে আদালতে। 3টে দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিজেপির আবেদন, একই দিনে 112 পুরসভায় ভোট, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পুরো ভোট এবং ফেব্রুয়ারিতে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী ভোট। কলকাতা হাওড়া কেন? শুধুমাত্র কলকাতা হাওড়ার পর বাকি মিউনিসিপ্যাল ইলেকশন একসাথে করা হোক, বাকি কর্পোরেশন নির্বাচন একসাথে করা হোক, তার জন্য আমরা এসেছিলাম এবং তার জন্য কিছু আইনি পরামর্শ নেওয়ার জন্য আজকে হাইকোর্টে আমি এসেছিলাম। আমাদের যারা অ্যাডভোকেট যারা আছেন তাদের সাথে কিছু কথাবার্তা আমরা বললাম। বিজেপির অভিযোগ, বিধানসভা ভোটের বিপুল জয়ের রেশ ধরে রাখতেই তড়িঘড়ি পুরো ভোটের উদ্যোগ নিচ্ছে রাজ্য। কলকাতা ও হাওড়ায় তৃণমূলের ফল অনেকটাই ভালো বলে এই দুই পুরসভাকে বেছে নেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে তৃণমূল। সব পুরসভার একসঙ্গে ভোট চেয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে। হাইকোর্ট সূত্রে খবর, দুটি মামলাই একত্রিত করে শুনানি হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি ওমপ্রকাশ বাবুর কাছে শুরুতে আসি। ওমপ্রকাশ বাবু, যে প্রশ্নটা উঠছে যে কেন তাহলে বাকি পুরসভাগুলোতে নয়, কলকাতা এবং হাওড়াতেই শুধুমাত্র কেন? বিশেষ করে এই প্রশ্নটাও উঠছে যে এখানে খুব খুব সহজ লজিক যেটা হতে পারত যে কলকাতার হাওড়ায় ভোট হচ্ছে, সেটা হয়তো শাসক দলের কোনো সেখানে স্বস্তির জায়গা রয়েছে, কিন্তু এই প্রশ্নটাও তো একই সঙ্গে উঠছে যে যেখানে আপনারা এত বিপুলভাবে জয়লাভ করেছেন গত বিধানসভা নির্বাচনে এবং তারপরে 2 দফায় যে আমরা উপনির্বাচন দেখলাম সেখানেও যে ভাবে আপনাদের জয়ের ধারা, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই ইতস্ততা কেন? না মৌপিয়া, প্রথমেই যে কারা জয়ী হবে কারা পরাজিত হবে সেটা প্রশ্ন নয়। এটা আমরা সবাই জানি যে আমাদের পৌরসভার নির্বাচনগুলি অতি অবশ্যই সংগঠিত করতে হবে। এটা একটা আগে ছিল না, বর্তমানে এটা কার্যত সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেমন কি অন্যত্র রাজ্যগুলিতেও হয়েছে, এই এপিডেমিকের জন্য, প্যান্ডেমিকের জন্য নির্বাচনগুলি বারবার করে পিছিয়ে দিতে হয়েছে।
তো পশ্চিমবঙ্গ সরকার স্থির করেছে এবং রাজ্য নির্বাচন কমিশন স্থির করেছে যে নির্বাচন প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসছে এবং তাই জন্য সেই মর্মে কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এরপরে তোমার যেটা প্রশ্ন হচ্ছে যে কে কোথায় শক্তিশালী, হতে পারে যে তৃণমূল কোথাও শক্তিশালী, অনেক জায়গায় হয়তো শক্তিশালী নয়, বা এখন আমরা কলকাতায় খুব ভালো রেজাল্ট করেছিলাম, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট করব সেটা আমার মনে হয়, এটা বাস্তবে নাও হতে পারে। হাওড়াতে আমরা ভালো রেজাল্ট করব আমার মনে হয়, বাস্তবে নাও হতে পারে। বিজেপির মনে হয় যে তারা পুরুলিয়ায় জিতবে, হয়তো নাও মনে হতে পারে। তারা ভেবেছিল শান্তিপুরে তাদের 16,000-এর লিডটা 26,000-এ যাবে, সেটা হয়নি। তাই জন্য বিজেপি এত উতলা হচ্ছে কেন? ওরা মনে যদি করে যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সর্বত্র নির্বাচন হবে। ওরা কি চাইছে যে হাওড়া আর কলকাতা নির্বাচনটাকে কি সেটা পিছিয়ে দেওয়া হোক? এভাবে হয় না। ওরা কি দফায় দফায় ভোটে পরাজিত হতে চাইবে না? ওদের দফা তো খুব ভালো লাগতো। রাজ্য নির্বাচন বিশেষ করে আর কি শেষ পর্বে আমরা বারবার করে বলেছিলাম যে একত্র করা উচিত, যেভাবে আর কি তোমার কোভিড সংক্রমণ বাড়ছিল, রাজি হয়নি, বারবার করে নির্বাচন। তো দফায় দফায় নির্বাচনে তো বিজেপি তো কোনো আপত্তি নেই। এখন আমি এইভাবে বলতে চাইছিলাম না, ওরা এখন মনে হয় ভাবছে যে দফায় দফায় হারতে চাই না, একবারেই হারবো। তো যখন ভোট হবে তখন হারবেন, যদি জিততে পারলে ভালো। রাজু, কি ইনস্টলমেন্টে হারতে চাইছেন না? ওমপ্রকাশ বাবুর অভিযোগ। না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওমপ্রকাশ দা তো কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস যোগদান করলো, আর কিছুদিন আগে যখন কংগ্রেসে ছিল তার বক্তব্যগুলো একটু দেখান না। আমাদের বক্তব্য সেই একই জায়গা, যে 2.5 বছর ধরে নির্বাচন হয়নি যে পুরসভাগুলো, তখন কোথায় করোনা ছিল? এতগুলো পৌরসভা বাকি আছে, কোথাও নির্বাচন করা গেল না। আমরা বারবার বলেছি যে পৌরসভা নির্বাচনগুলো হোক, কারণ মানুষ পৌরসভায় যে পরিষেবাগুলো পায় সেই পরিষেবাগুলো পাচ্ছে না। তখন কোনো নির্বাচন করা গেল না, 2.5 বছর ধরে ঘুমোচ্ছিল এই সরকারটা। আর তারপর হঠাৎ করে এখন শুধুমাত্র কলকাতা আর হাওড়া কর্পোরেশনের নির্বাচন। এর আগেও আমরা প্রতিবাদ করেছিলাম যে নির্বাচন করাতে হলে সমগ্র পশ্চিমবাংলায় যতগুলো বকেয়া নির্বাচন আছে একসাথে করা উচিত, এবং এখনো আমরা তাই দাবি রাখছি। ভয় কিসের আছে? আমরা মনে করি, দেখুন, এক তো এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনার আছে তাকে দিয়ে এখানে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। আর আমরা দাবি করেছি যে এখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে উপনির্বাচন হলো, মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারছে। কেন্দ্রীয় বাহিনী থাকছে, সেখানেও ভয় দেখাচ্ছে, লুটপাট করছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোট করা যাচ্ছে না। তো এই রাজ্যে তো নিরপেক্ষ ভোটই নেই, গণতন্ত্রই উবে গেছে। আর যারা এই গল্প আদালতের দ্বারস্থ কেন হলেন? আদালতের দ্বারস্থ কেন হলেন? তৃণমূলের একটা অংশের অভিযোগ যে কোথাও আদালতের দ্বারস্থ হয়ে আপনারা কিছুটা সময় কিনতে চাইছেন কিনা, কারণ যদি কোনোভাবে আদালত, কলকাতা হাইকোর্ট, তারা এই সম্পর্কে কোনো নির্দেশ দেন কলকাতা এবং হাওড়া। আমরা মৌপিয়াদি আমরা পরিষ্কার চাইছি একসাথে নির্বাচন হোক, আর একসাথে নির্বাচন হলে এবং একসাথে গণনা, এটাই আমরা চাইছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হোক। আমরা সুশান্ত উপাধ্যায়ের মতো কাউকে চাইছি না। এখানে কারুর গার্ডস আছে মীরা পান্ডের মতো? কোনো ওয়েস্ট বেঙ্গলের যে নির্বাচন কমিশনার আছে দেখেছেন, সকালবেলা একটা নোটিশ ইস্যু করছে পঞ্চায়েতে, আবার 1 ঘন্টা পরে সেই নোটিশ তৃণমূলের নেতাদের চাপে পাল্টে দিতে হচ্ছে। গণতন্ত্র কোথায়? এখানে পুলিশ প্রশাসন সব তৃণমূলীকরণ হয়ে গেছে। সব্যসাচীর কাছে আসবে, সব্যসাচী পারে না, উপনির্বাচনে ভোট দিতে পারছে না। 1,64,000 ভোটে জিতছে, এ কোথাও দেখতে পারবেন না। 6 মাসের ভেতর মানুষ এত ঘুরে গেল। ভয় দেখানো হচ্ছে, বুথে যেতে দেওয়া হচ্ছে না, মানুষকে পেটাচ্ছে, বাড়িতে থাকতে দিচ্ছে না। ওমপ্রকাশ দা, কংগ্রেসের আমলে যেটা বলতেন বলুন না, রাতারাতি পাল্টে গেলে গিরগিটিও লজ্জা পাবে। হ্যাঁ, সেটাই বলেছি। থাকবে না মানুষের কাছে কিছুদিন। আপনি 8 মাস আগে বারবার করে তোমার বক্তব্য হয়ে গেছে, এবার অন্যকে বলতে দাও, সেই কথাগুলো বলুন না নির্বাচন
নির্বাচন নিয়ে আরে তুমি শুধু তোমার কোনো হাওড়া- ধারণা নেই। রাজু 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 এটা রাজু 8 মাস আগে ওম প্রকাশ মিশ্র কি বলতেন, এখন সেটাতে গেলে তো মানে 8 মাস আগে কে কোন দলে ছিলেন এবং কে বলতেন সিরিজ আমাদের দেখাতে হবে, এবং সেটা তোমাদের জন্য স্বস্তির হবে না, তৃণমূল কংগ্রেসের জন্য স্বস্তির হবে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কারোর জন্য এটা যদি দেখানো শুরু করি কারোর জন্যই স্বস্তির হবে না। কাজে আমি সেই অস্বস্তিটা তোমাদের কাউকে দিতে চাইছি না, আমি আজকের পয়েন্টে ব্যাক করতে চাইছি। না, না, গত 8 মাসের আমাকে আগে এক পরে মিনিট, কে কি এক মিনিট, মানুষ তো মফিয়া, জানতে চায় না। মফিয়া, মানুষ one জানতে second. চায়। কোনো এটা ব্যক্তিগত মফিয়া, ইস্যু one না second. রাজু, এটা আমার একদম খুব কাছে কোনো ভ্যালিড। কিছুর অস্বস্তি নয়। না না আমি আপনার কথা বলছি না, আমি না, না, এটা আমি ব্যক্তিগত বলছি issue না। আমি আপনার কথা বলছি না, আমি শুধু বিষয়টাকে আজকের আলোচনার প্রেক্ষিতে আনতে চাইছি। আমি বিরক্ত রাগ হয়েছি। করবেন না, আপনি সুন্দর বলতেন তো ভালো লাগতো শুনতে। ওর কোনো আইডিয়া আছে? 2.5 বছর আগে ছেড়েছি, আমি নিজে রিজাইন করে দিয়েছি বাবু, আমি কোনো দায়িত্ব নিই না। তুমি যেটা জানো না যে এই বিষয় নিয়ে কমেন্ট করার আর কি প্রয়োজনীয়তা নেই। কতবারে হারবে, ইনস্টলমেন্টে হারবে কিনা তোমাকে মৌপিয়া জিজ্ঞাসা করছে, সেটার উত্তর দাও। রাগ আমি তো করছেন জানি কেন? তো তোমাদের কি অবস্থা, রাগ করছেন কেন? ক্যান্ডিডেট পাচ্ছ না, বিভিন্ন রাগ জায়গা থেকে খবর করবেন না। আসছে বাংলা ক্যান্ডিডেট পাচ্ছে না রাগ বিজেপি, করবেন না। এবং তাই জন্য এই সমস্ত অবান্তর প্রশ্ন আপনার ওই করছে। আপনার প্রাক্তন দল সাইন রাগ আমি করছি না, তোমার কোনো idea নেই, তাই জন্যই তুমি এই ওমপ্রকাশ বাবু, আপনি চলে এসেছিলেন। ওমপ্রকাশ বাবু রাজু দুজনের কাছে আসবে, এক সেকেন্ড সব্যসাচীর কাছে আসবে, সব্যসাচী প্লিজ, সব্যসাচী প্লিজ। দেখুন, আমি যদি ওমপ্রকাশ বাবু এবং রাজুবাবুর এই তরজা শেষ হয় আমি তাহলে একটু শুরু করি। সেটা হচ্ছে যে গত 29/1/2021 সালে কলকাতা হাইকোর্ট একটি অর্ডার দিয়েছিলেন, একটি মামলা, যে মামলাটি দায়ের করেছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর হাওড়া জেলা কমিটি, এবং সেই মামলাতে আমরা হাওড়া পুরসভা নির্বাচনের যে দিন তারিখ ঘোষণা করবার জন্য আদালতে বলেছিলাম, এটা বিধানসভা নির্বাচনের আগে। সেই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি নিজামুদ্দিন তারা বলেছিলেন যে রাজ্য সরকার, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এখন ইলেকটোরাল রোল তো সাল থেকে পেন্ডিং বহু জায়গায়, সেখানেও আজকে প্যান্ডেমিকের দোহাই দেওয়া হচ্ছে। প্যান্ডেমিক ছিল না, হ্যাঁ 20 সালের পর থেকে প্যান্ডেমিকের ইস্যু দেখাতে পারেন, কিন্তু প্যান্ডেমিকের মধ্যে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন বিহারে ভোট করেছে, তারপরেতে আমাদের পশ্চিমবাংলার বিধানসভা ভোট হয়েছে, প্যান্ডেমিকের মধ্যেই মুখ্যমন্ত্রীর উপনির্বাচন হয়েছে, এবং রাজুবাবু বলছেন পশ্চিমবাংলার নির্বাচন কমিশন, কদিন আগে আমরা দিল্লির নির্বাচন কমিশনকে দেখেছিলাম, নির্বাচন কমিশন দেশের, তারা পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি তার কথা মতন নির্বাচনের ডেট ফিক্স করেছেন। কোন মুখে বিজেপির প্রতিনিধিরা বলেন এই সমস্ত কথাবার্তা? বিজেপি বলছে আজকে নাকি পশ্চিমবাংলার নির্বাচনে সন্ত্রাস হবে, এই হবে, তাই হবে, খুব ভালো কথা, সন্ত্রাস হবে, আদালতে যান, কিন্তু নির্বাচন পিছনোর কোনো রকম ইন্টেনশন বামপন্থীদের ছিল না। বামপন্থীরা নির্বাচন চেয়েছেন, ওমপ্রকাশ বাবুরা মানে তাদের পূর্বসূরীরা মারা গেছেন কয়েকদিন আগে, সুব্রত মুখোপাধ্যায়, তিনি খুব জনপ্রিয় ছিলেন এই বিষয়ের জন্য। 72 থেকে সেই সময়টাতে পশ্চিমবাংলার পুরো নির্বাচন না করানোর জন্য ইউ আর ভেরি ফেমাস। এবং মীরা পান্ডার কি অবস্থান করেছিলেন? দাঁড়ান আমি আসছি আপনার সাথে। মীরা পান্ডার কি অবস্থা আমি করেছিলেন? আসছি, এখন আপনারা আসছি, দাঁড়ান। তৃণমূল সিপিএম না একবারে বলে গেলে হবে না, দাঁড়ান নিতে হবে। আরে আপনারা তো সরকার চালাচ্ছেন, 34 বছর পর এইটাই তো আমি চাই। লজ্জা এতদিন তো আমাদের আপনারা শিক্ষা দেবেন না, তৃণমূলকে শিক্ষা দিন। আপনারা তৃণমূলকে শিক্ষা দিন, আপনারা কংগ্রেস মেয়ে তৃণমূলকে শিক্ষা দিন। তিনজনে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর এখানে যে বড় বড় কথা বলছে, ফিরতে হবে, কারণ বাংলার মানুষ জানেন কারা নির্বাচন করাতে চায়। আমরা এমন একটি দল করি এবং এমন একটি পার্টি করি, শূন্য হয়ে যাওয়ার পরেও আমরা নির্বাচনকে আদালতে দাঁড়িয়েছি, আদালতে গেছি নির্বাচন চেয়ে, আর আপনারা চাইছেন নির্বাচনটা যাতে বন্ধ হয়। সব্যসাচী রাজুর কাছে আসবো, আমি সুমনদার মতামত নিয়ে নেবো, আসবো প্লিজ, আমি সুমনদার মতামত চাই, সুমনদা আসবো, সব্যসাচী রাজু আমি আসবো, সুমনদা। বিষয়টা হচ্ছে কবে নির্বাচন হবে সেটা বড় কথা নয়, পশ্চিমবঙ্গের নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা। মানুষের অভিজ্ঞতা আছে, পশ্চিমবঙ্গে বিগত পঞ্চায়েত নির্বাচন দেখেছে যেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 40% বেশি সিটে আনঅপোজড ইলেক্টেড হয়েছিল। কারণটা কি? আজকে খুব দ্ব্যর্থহীন ভাষায় আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছে
সেখানে নমিনেশন অবধি ফাইল করতে দেওয়া হয়নি। আমি একটু, আপনি যখন বললেন তখন অধীর বাবুর বক্তব্য একটু শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি মুর্শিদাবাদ জেলায় কোথাও মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। হাজার হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পার্টি তাদের জয় সুনিশ্চিত করেছে। তো নির্বাচনটা নির্বাচন হবে না নির্বাচনটা প্রহসন হবে, আমার কাছে এটা সবথেকে বড় প্রশ্ন। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না, এটা আমার কাছে বড় প্রশ্ন। নির্বাচন কমিশনারকে নিশ্চিত করতে হবে যে রাজ্যের মানুষ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনে তাদের নিজেদের ভোট দেওয়ার অধিকারকে প্রয়োগ করতে পারবে। সুমনদা প্লিজ কন্টিনিউ। যেটা অধীরদা বলছিলেন একদম সঠিকভাবে বলেছেন, এবং সমস্যাটা হচ্ছে এই রাজ্যের যে ব্যুরোক্রেসি, সেই ব্যুরোক্রেসিটা টোটালি তৃণমূলের দলতন্ত্রের একদম হাতের চুঙ্গালের মধ্যে, যাকে হিন্দিতে চুঙ্গাল বলে। আপনারা দেখেছিলেন না ভবানীপুর নির্বাচন নিয়ে যখন তৃণমূল কংগ্রেস দৌড়দৌড়ি করছিল, মাননীয় মুখ্য সচিব এটাকে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আখ্যা দিয়ে চিঠি দিয়েছিল। এটা লজ্জাজনক। ব্যুরোক্রেসি উইল ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি। এনারা নির্বাচন কমিশনের মান্যতাও পেয়েছিল, যে কারণেই তো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণাও হয়। আমি একটা কথা বলে নি মৌপিয়া, তো সেই জন্যে আমি বলছি যে আমরা যারা বিরোধীরা রয়েছি, আমরা যারা মানুষের জন্য লড়াই করছি, রাস্তায় নেমে দুর্নীতির দিকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে কি ধরনের দুর্নীতি হচ্ছে, আমাদের কাছে খুব ওয়েলকামিং ডিসিশন নির্বাচন হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যারা শুধুই ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে নির্বাচনটা চায়, যারা নির্বাচন বন্ধ করে রেখে নিজের দলের লোকেদের প্রশাসক পদে বসিয়ে রেখে নিজেদের ইন্টারেস্ট ফুলফিল করে, তারা এই নির্বাচনকে, এই পুরসভা নির্বাচনকে কতটা ইন্ডিপেন্ডেন্ট হতে দেবে আমাদের যথেষ্ট সন্দেহের বিষয়। আমি আসবো সুমনদা আপনার কাছে। আমি একটু শোনাবো যে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, এবং দিলীপ ঘোষ, তারা কি বলছেন এই প্রসঙ্গে। দেখুন, তৃণমূল সরকারের কাছ থেকে আমরাই এই প্রশ্নটা করছি যে কেন আপনারা একত্রিত করাচ্ছেন না, একসাথে করাতে রাজি হচ্ছেন না। এতদিন আপনারা ডিউ রেখেছেন, সবাই তো ভেবেছিল একসাথে সমস্ত জায়গায় নির্বাচন করবেন সেই জন্য, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি আলাদা আলাদা নির্বাচন করাতে চাইছেন। আমাদের সন্দেহ তিনি তার যে গুন্ডা বাহিনী আছে, যে গুন্ডাদেরকে তিনি কন্ট্রোল করেন, তিনি তাদেরকে খেপে খেপে বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে ভোটে ব্যবহার করবেন বলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। সমস্ত পুরসভা আর কর্পোরেশনে একসঙ্গে ভোট হোক, একসঙ্গে গণনা হোক, যাতে টিএমসি রিগিং করতে না পারে। আর আমি তার সঙ্গে এটাও দাবি করব যে নূতন ইলেকট্রাল রোল হচ্ছে, সেই রোলের মাধ্যমে, নূতন রোলের মাধ্যমে নির্বাচিত আগামী বছর হোক। ওম প্রকাশ বাবু, এখানে তো সুকান্ত মজুমদার আশঙ্কা প্রকাশ করছেন যে সেই ইনস্টলমেন্ট প্রসঙ্গ, যে ইনস্টলমেন্টে আপনারা সন্ত্রাস করবেন, রিগিং করবেন, সেই কারণেই আপনারা একসঙ্গে ভোট করাচ্ছেন না। আমি দেখো, গণতন্ত্রে বিরোধী রাজনীতির একটা বিশাল বড় ভূমিকা আছে, পরিসর আছে। তিনটা ভিন্ন স্বর, আলাদা স্বর শুনলাম, বেশ ভালো। তো আমাদের রাজ্যে এই কিছুদিন আগেই কিন্তু নির্বাচন হয়েছে, এবং আমরা খুব ভালোভাবে জানি যে কি পরিবেশ, কি পরিস্থিতির মধ্য দিয়ে এবং কাদের তত্ত্বাবধানে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বিপুলভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। এখন সমান কাইন্ডলি বিরোধী পরিসরকে বাড়াও না। তুমি শান্তিপুরে যদি 1.7% ভোট পাও, তাহলে সেটা তো তোমার অসুবিধার জায়গা, সেটা আমি কি বলবো। ইস্যুটা হচ্ছে যে প্রিপারেশনটা করা উচিত। আপনারা সবাই প্রিপারেশন করুন, তৃণমূলও প্রিপারেশন করবে। এখন কেন দুবারে হচ্ছে? আচ্ছা, আমি কিন্তু শুনিনি যে অনেকবারে হবে। আমি যতদূর বুঝেছি, যেই তথ্য আমাদের কাছে রয়েছে, যেটা সংবাদ মাধ্যম জানাচ্ছে, যে কলকাতা এবং হাওড়া কর্পোরেশনের ইলেকশনের একটা ডেট স্থিরীকৃত হয়েছে, এবং অন্যত্র
যেই ডেটে ইলেকশন হবে ডেটটা স্থিরীকৃত হয়নি, কিন্তু খুব সম্ভবত সেটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, বা হয়তো ফেব্রুয়ারিতে হবে, বা সেটা হয়তো আগে হতে পারে। আমি যেটা জানি না সেটা আমি কমেন্ট করব না, কিন্তু আমি এটা বুঝছি না যে এই ইলেকশন হবে, সবাই একটা প্রত্যাশা নিয়ে তো তাকিয়ে থাকবে, তারা বা মনোনয়ন জমা দেবে, তারা লড়াই করবে, তো সেইগুলি না করে আগে থেকেই যে কি হতে পারে এবং কিভাবে ইলেকশন হবে সেটা করার প্রয়োজনীয়তা নেই। আমি মনে করি যে ভালো করে লড়াই হোক, এবং কিছুদিন আগে আমরা দেখেছি বাই ইলেকশনগুলি হয়েছে, দুবার বাই ইলেকশন হয়ে গেছে, আমরা বিধানসভা হয়েছে, এবং তার ফলে এটা আর কি কোনোভাবেই এইভাবে আলোচনা করা উচিত হবে না যে আমরা হেরে যাব, অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কেন এরকম ভাবে তারা ভালো তো করতে পারে। একটা গেম যদি শুরু হয় একটা অসম জায়গা থেকে, ধরুন রাজ্যের মুখ্য সচিব তিনি তো নিশ্চয়ই ভবানীপুর কেন্দ্রের অন্য প্রার্থীদের জন্য বলেননি কনস্টিটিউশনাল ক্রাইসিস হচ্ছে, সুতরাং সেই গেমটাতে যদি এইরকমভাবে বিউরোক্রেসি, নির্বাচন কমিশন তারা যদি একটি রাজনৈতিক দলের হয়ে চলে আসে, বা তার যদি একটা কনভেনশন থেকে থাকে এই রাজ্যে দীর্ঘ সময় ধরে 2-3টে নির্বাচনে, তাহলে এটা কতটা হতে পারে মনে হয় অ্যাপ্রিহেনশন সকলের মধ্যে থেকেই যায়। দ্বিতীয়ত একটা জায়গা ওমপ্রকাশ দা আপনাকে বলতে চাই, বালি পুরসভা খুব মানে কিরম হুইমজিক্যাল দেখুন এই সরকার, এটা বোঝানোর জন্য হাওড়া পুরসভার সাথে বালি পুরসভাকে মার্জ করিয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার। এই পুরসভাকে মার্জ করানোর পর হাওড়ার 15 সালে নির্বাচন হয়েছিল বালি, আবার এখন বলছেন বালিকে একটা ইন্ডিপেন্ডেন্ট পুরসভা করছেন, মানে পুরো আবার সেই বামফ্রন্টের আমলে বালি পুরসভা একটা পুরনো পুরসভা, তাকে আবার ইন্ডিপেন্ডেন্ট করে সেখানকার ভোট করাবেন। এতটা হুইমজিক্যাল আরবিট্রারি কোনো সরকার চলতে পারে? ওমপ্রকাশ বাবুকে ঠিক সাধারণ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের মতন তো আমরা দেখি না, তিনি অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, তিনি নিশ্চিতভাবে এই জায়গা থেকে আবার তো আমরা দেখছি যে হাওড়ার ওয়ার্ডগুলোতে আলাদাভাবে পুরো ভোট হবে, কারণ এই পুরসভাটাকে আলাদা করা হচ্ছে, বালিকা আলাদা করা হচ্ছে। উনি সব্যসাচী বাবু দুটো প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্নেরটা উত্তর কিন্তু বারবার করেও দেওয়া হয়েছে যে কেন ভবানীপুরে নির্বাচন হয়েছিল, একটা বিশাল বড় প্রেসিডেন্ট আছে, সেটাকে সামনে রাখা সত্ত্বেও আর কি যারা বিশ্বাস করতে চাইছিলেন না তাদের কাছে কোর্টের দরজাও খোলা ছিল, নির্বাচন কমিশন ছিল, সেই ব্যাপারটা ইতিমধ্যে আর কি মানে দ্যাট ম্যাটার হ্যাজ অলরেডি বিন কনক্লুডেড। আর উনি যেটা বলছেন আমি এটা ঠিক মনে করি যে এই যে দেখুন পৌরসভাগুলিতে না খুব কম্পিটিটিভ পলিটিক্স হয়, এই ডিলিমিটেশন, রিজার্ভেশন, নতুন সংযুক্তিকরণ, এগুলি খুব কন্টেন্সিয়াস ইস্যু। আমি তাই জন্য সব্যসাচী বাবুর সঙ্গে একমত যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত নয় সেটা নিয়ে কিন্তু দ্বিমত থাকতে পারে। রাজু রেসপন্ড করতে চাই। রাজু খুব সংক্ষেপে তোমার রেসপন্স নিয়ে আমরা ব্রেকে যাব। ভাবে স্থিরীকৃত হয়, তাই জন্য আলাদা করে কিছু বলার নেই। সব আমি জানি না মৌপিয়াদি, এই তিনটে দলের যে রাজনৈতিক দলের গোটা, আর তার সাথে আপনারাও আছেন কিনা আমার জানা নেই, কারণ এই তিনজনই আমাদের বিরোধী। আর আমার তো বলার আজকে দেখুন টেকনিক্যাল পয়েন্টে পড়ে যাবে, আমরা কারো বিরোধী আগে যেটা নিয়ে আলোচনা আমরা কারো পক্ষ নই, কারো বিরোধী নই, ডোন্ট ওয়ারি। কংগ্রেসের সঙ্গে কারুর কটাপ নেই, আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কটাপ ছিল, তৃণমূল কংগ্রেস আপনাদের ভর করেছে। আপনি এই ধরনের আক্রমণ করলে এটা কিন্তু ডেট্রিমেন্টাল ফর দিস শো। না আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কটাপ ছিল, আর আমাদের বামপন্থীদের সঙ্গে ঘোষিত জোট ছিল। আমি একটা কথা বলছি, না রাজুবাবু, সস্তার রাজনীতি চ্যাটশোতে এসে করবেন। এই যে একটা ছোট্ট কথা বলি শুনুন, আমাদের লড়াই হচ্ছে সস্তার কথাবার্তা বলতে ইস্তিমাত করতে আছেন কিসের কথা? তিনজন মিলে দেখেছেন তিনজন মিলে গেম, মন্ত্রী ছিল সারা বাংলা, তিনজন মিলে গেম, মানে চেষ্টা করে যান আবার কিসের চেষ্টা? চেষ্টা করে যান, কিসের চেষ্টা? কিসের চেষ্টা করবেন? রাজু ফিরবো প্লিজ, একটা ছোট্ট বিরতির পর ফিরবো, এবং প্রমিনেন্ট যে সমস্ত পুরসভা রয়েছে সেই প্রমিনেন্ট পুরসভাগুলোর যে রাজনৈতিক বিন্যাস সেটাও আপনাদের দেখাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। কয়েকটা পুরসভার রাজনৈতিক বিন্যাস সাম্প্রতিক যে নির্বাচনগুলি তার নিরিখে দেখাবো। প্রথমে হাওড়া দেখাবো।
মোট আসন 50। 2019-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস 39টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি 11টি ওয়ার্ডে এগিয়ে। আর 2021-এর বিধানসভা ভোট অনুযায়ী তৃণমূল 39টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি 11টি ওয়ার্ডে এগিয়ে। শিলিগুড়িতে মোট আসন 47। 2021-এর বিধানসভা 2019-এর লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে 2টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে, 45টি ওয়ার্ডে বিজেপি। আর 2021-এর বিধানসভা ভোটের নিরিখে যদি দেখি, তৃণমূল 4টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি 42টি ওয়ার্ডে এগিয়ে। আসানসোলে 106টি ওয়ার্ড, তার মধ্যে 11টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। 2019-এর লোকসভা ভোট অনুযায়ী বিজেপি 95টি ওয়ার্ডে এগিয়ে। আর 2021-এর বিধানসভা ভোটের যদি আমরা ওয়ার্ড ওয়ারি ফলাফল দেখি, তাহলে 40টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 66টিতে এগিয়ে বিজেপি। হলদিয়া দেখাবো, 29টি ওয়ার্ডের মধ্যে 26টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 3টিতে বিজেপি। এটা 2019-এর লোকসভা ভোটের নিরিখে। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে 1টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 28টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। আমি একটু ওমপ্রকাশদার কাছে আসবো। ওমপ্রকাশদা, এই যে পরিসংখ্যান, এখানে দাঁড়িয়ে কোথাও বিরোধীরা বলছেন যে কিছু কিছু পুরসভায় আপনারা এখনো সেরকম স্বস্তিতে নেই, এমনকি 2021-এর যে বিধানসভা নির্বাচন, যেখানে আপনারা অত্যন্ত ভালো ফল করেছিলেন, তারপরও সেই জন্যই কি আপনাদের মনের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব রয়ে গেছে? না, সেটা অতি অবশ্যই নয়। তার কারণটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি যে নির্বাচন আবশ্যিক সাংবিধানিক দায়িত্ব, এবং নির্বাচন হবে। কোথাও বিজেপি ভালো রেজাল্ট করতে পারে, কোথাও কংগ্রেস ভালো করতে পারে, সিপিআইএমও ভালো করতে পারে, তৃণমূল ভালো করতে পারে, এটা হতেই পারে। এটা ঠিকই যে 2020-এর ফেব্রুয়ারি থেকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেই সময় বা তার পরবর্তীকালে যেগুলো স্থগিত রাখা হয়েছে সেগুলোর তো ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। কিন্তু বিরোধীরা যে প্রশ্ন করছে যে তার আগেও তো অনেক পুরসভার মেয়াদ অলরেডি শেষ হয়ে গিয়েছিল, তখনও কোভিড বিষয়টার সঙ্গে আমরা পরিচিতই ছিলাম না। দেখুন, ইস্যুটা হচ্ছে যে আজকে ভারতবর্ষে আপনি খেয়াল করে দেখবেন যে সব সময় সব জায়গাতে ইলেকশন হচ্ছে। তার কারণটা হচ্ছে যে প্যান্ডেমিকের জন্য বিশেষত সব জায়গায় ইলেকশনটা পিছিয়ে গেছে। এখন হাওড়া পুরসভার নির্বাচন কি প্যান্ডেমিকের জন্য পিছিয়ে ছিল? ইন দ্য সেন্স দ্যাট দ্য গভর্নমেন্টের একটা কনসেন্ট লাগে। কিসের? হাওড়া পুরসভা না, আমি ডেজ আর ডেটসের মধ্যে দিয়ে যাচ্ছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটু বলে রাখি যে তোমরা যে পরিসংখ্যানগুলি দেখাচ্ছিলে সেটা ঠিক নয়, আর সেটা হয়তো একটু মিলিয়ে নেওয়াটা ঠিক হবে। আর রাজু, চিন্তা করো না, দেখো আমিও ইলেকশনে হেরেছি শিলিগুড়িতে, তবে মৌপিয়া যেটা বলতে চাইছি হিসাবটা ঠিক নাই। আমি 7টা ওয়ার্ডে এগিয়েছিলাম, একটা ওয়ার্ডে সিপিএম এগিয়েছিল। তোমরা দেখাচ্ছ যে ডেফিনেটলি আমি চেক করতে বলবো, ডেফিনেটলি আমি পিসিআর কে বলবো চেক করতে। ওনারা বারবার করে সেই দুজনেই বলতে থাকেন না, রামের ভোট বামে। আর তুমি যেটা বলছো এটা সব জায়গায় ইলেকশন হবে, সব জায়গায় ইলেকশন হবে, এবং সব জায়গায় সমস্ত পলিটিক্যাল পার্টি পার্টিসিপেট করবে। আর তোমার বিজেপি পার্টিসিপেট করবে, বিজেপি পার্টিসিপেট করে তাদের কীরকম রেজাল্ট হতে পারে সেটা নিজেরাই জানে। আমি যতদূর জানি দে আর গেটিং ইট ভেরি ডিফিকাল্ট ফর দেম টু গেট ক্যান্ডিডেটস। তো সেটা এখন তাদের সমস্যা, এটা নিয়ে আমি কিছু বলতে পারি। রাজু, না, এটা আসলে ওম প্রকাশ দাকে এইভাবে দেখতে আমরা অভ্যস্ত নই, তো কারণ পঞ্চায়েত নির্বাচন দেখেছি, তারপরে এই যে এই ইস্যুগুলো বহুবার এর আগে উঠেছে, তখন ওম প্রকাশ দার একরকম ভার্সান ছিল, তিনি একরকম ভাষায় কথা বলছেন, আর আজকে হঠাৎ করে পাল্টে গেছেন, তাই জন্য একটু আমাদের মানিয়ে নিতে সময় লাগছে। কিন্তু ওম প্রকাশ দা, প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যে পৌরসভাগুলো 2.5 বছর 2 বছর ধরে পড়ে রয়েছিল, নির্বাচন হচ্ছে না, হঠাৎ করে 2টো পৌরসভায় কেন কর্পোরেশনের নির্বাচন, কেন সবকটা একসাথে হবে না? একদিকে অর্থ বোঝায়,
সব জায়গায় হবে, চিন্তা করছো কেন? সব জায়গায় হারার সুযোগ পাবে। কারণ কি আছে? জায়গা আর তারপরে ঠিক আছে, না, সব নির্বাচন তুমি সব হবে। জায়গায় হারার নির্বাচন সুযোগ পাবে। নিরপেক্ষ হবে তো? তুমি নির্বাচন তোকে তো মানুষ বলছি যে মানুষের জয়ী হও, তো জয়ী হতে তো আপনি চাইছো guarantee না, দেবেন? ইলেকশনের মানুষ প্রিপারেশন মানুষের ভোট করো, দিতে পারবে? হারার সুযোগ আমরা খুঁজছো, পঞ্চায়েত তা দেখেছি, হারবে। আমরা তো দেখতে পাচ্ছ না যে কি ধরনের দেখেছি। রেজাল্ট হয়েছে তোমাদের? মানুষ তার ভোটটা দিতে পারছে এখন না। সারা এখানে ভারতবর্ষে উপনির্বাচন দেখেছি। বিজেপির মানুষ তার ভোটটা দিতে নিম্নমুখী, পারছে না। বিজেপির মানুষ মানুষের ভোটটা দিতে পারছে খারাপ না। হয়ে গেছে। আমরা পশ্চিমবঙ্গে গণতন্ত্র চাই। ওরে বাবা, আমি আজ পর্যন্ত লুটপাট শুনিনি। চাই না। তাহলে তুমি শুধুমাত্র ইলেকশন কলকাতা, কমিশনের কাছে পার্থ যাও। চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে হতাশা থেকে তোমরা জনতার আদালত থেকে আদালতমুখী হয়েছো। থাকবেন না। রাজু, পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন যে তোমরা হতাশা থেকে আমরা- জনতার আদালত থেকে আদালতমুখী হয়েছো। আরে ওকে কেন চাপ দিচ্ছ এত? মৌপিয়া দিয়ে একটা কথা একটু না, যদি বলার সুযোগ বিষয়টা দেন। হচ্ছে দেখুন, পার্থদার একটু বয়স হয়ে গেছে তো, আর তাই জন্য পার্থদা ভুলে গেছে এক সময় তৃণমূল কংগ্রেস রাজভবনটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে এই ফেলেছিল। অবান্তর এক সময় কথা বলো রোজ না। হাইকোর্টে তৃণমূল কংগ্রেস দৌড়তো, সুপ্রিম কোর্টে দৌড়তো। তো আর তাই- না, কোনো অবান্তর কথা নয়, আপনি কংগ্রেসে ছিলেন তখন, তাই জন্য বলছেন না। আর এখন দ্বিতীয় তুমি কথা দৌড়চ্ছ হচ্ছে তো, যে ভালো তো, দেখুন, তুমি তো আমরা দৌড়ো, এখানে তোমাকে কে বারণ গণতন্ত্র করেছে? প্রতিষ্ঠার জন্য লড়াই এখন করছি। তুমি দৌড়চ্ছ, আর এখানে যদি- দৌড়তে পারো। এখানে মানুষের অসুবিধা কি? গণতন্ত্র নেই, গণতান্ত্রিক অধিকার নেই। এখানে সব্যসাচী কিছু বলতে চাইছেন? লোকসভাতে ডেপুটি আমার স্পিকার একটা নিযুক্ত ছোট কথা করো। দেখুন, মানে আড়াই বছর মৌপিয়া হয়ে দিয়ে আমি গেছে, আবারও এখনো ডেপুটি বলছি, স্পিকার হয়নি। ওম প্রকাশদা এক সেকেন্ড, ওম প্রকাশদা এক সেকেন্ড, রাজুবাবু এক সেকেন্ড। স্পিকার নেই। দেখুন, এই এত হতাশার জায়গা নেই, এত হতাশার সময় নেই। পশ্চিম বাংলায় তৃণমূল গণতন্ত্রকে শেষ করেছে। আরে বেশ করেছে, অনেকদিন ধরে করছেন, একটু শুনুন। তৃণমূল গণতন্ত্র শেষ করেছে। 18 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল একটি কথা বলার কোনো প্রয়োজন বোধ করেনি, নির্বাচন চায়নি। যারা শূন্য, যারা আমার সঙ্গে সুমন বাবুরা আছেন, আমরা নির্বাচন চেয়ে আদালতে গেছি। আমাদের নির্বাচনে আমাদের করা মামলায় রায় হয়েছে। আজকে দাঁড়িয়ে এত কথা, ভাই আমাদের বলতে একটু দিন। আপনি তো বলেই যাচ্ছেন, একটু বলতে দিন। দেখুন, এত হতাশার জায়গা নেই রাজুবাবু। রাজ্যে বিরোধিতার রাজনীতি করতে গিয়ে আপনাদেরকে মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন। আপনারা প্রধান বিরোধী দল। 2018 সাল থেকে ডিউ হওয়ার পর একবারও নির্বাচন ক্লেম করলেন না পশ্চিমবাংলায়। হঠাৎ করে আজকে নির্বাচনের ডেট ঘোষণার পর এখন বলতে আসছেন নির্বাচন আপনার জানা নেই, আপনার জানা আরে নেই, কোথায় গেছিলেন? আপনার আজ জানা সকালে নেই। গেছেন, আপনারা আজ তৃণমূলের কথা সকালবেলা ভাবছেন গেছেন, তো জানা নেই। তৃণমূলের আমার জানা নেই, আপনারা তখন শুধু কোর্টে থাকতেন। আপনারা আদালতেও থাকতাম, জনতান্ত্রিক থাকতাম। আপনারা যান, তিনজনে মিলে খেলা করুন, তিনজনে খেলা করুন, বাংলা সর্বনাশ করে দিয়েছেন। খেলা করুন, নির্বাচনের আগে একরকম কথা, নির্বাচন হলে গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে। আমি সিপিএম এর সাথে মুখ লাগাতে চাই না, কারণ নিশ্চিহ্ন হয়ে গেছে। সিপিএম আর তৃণমূল একই, সিপিএম আর তৃণমূল বি টিম। সিপিএম হচ্ছে এখন তৃণমূলের বি টিম, কংগ্রেস সি টিম। বামেদেরকে, কংগ্রেসকে, বাকি দলগুলোকে দেখতে সিপিএম চাইছে। হচ্ছে তৃণমূলের বি টিম। বিজেপিকে ডিক্লাইনিং আমি আসবো এই প্রসঙ্গে। প্রতিনিধি আসবো প্লিজ। এরই মধ্যে কিছুক্ষণ আগে রাজুর বক্তব্যে রাজভবন প্রসঙ্গ উঠে এলো। আমরা দেখলাম যে গতকাল একটা খুব সৌহার্দ্যের বাতাবরণ, যে বিজয়া সম্মিলনী, সেখানে রাজ্যপালের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানালেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, তার জন্য বিভিন্ন দেশে গিয়ে, যেমন অফিসাররা যাবেন, মুখ্যমন্ত্রী নিজে একটি দেশে যাবেন বলে এখন অবধি স্থির আছে। তিনি আবেদন করলেন যে রাজ্যপাল যদি কোনো একটি দেশে যান তাহলে খুবই ভালো হয়। রাজ্যপাল খুব ওয়ার্মলি সেটা রেসিপ্রোকেট করলেন এবং তিনি এর প্রশংসাও করলেন। কিন্তু রাত পোহাতে না পোহাতে দেখা গেল যে বিজিবিএস নিয়েই একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল। অর্থাৎ বিজিবিএস প্রসঙ্গে 24 ঘন্টার মধ্যেই রাজ্যপালের সুর বদল। দেখুন, 2 বছর করোনার কারণে বন্ধ থাকার পর ফের বসতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। সোমবার বিজয় সম্মেলনী অনুষ্ঠানে 2022-এর শিল্প সম্মেলনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
লগ্নির মানচিত্র হিসেবে বাংলাকে তুলে ধরতে বিদেশে রোড শো করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এরপরই ছিল সবথেকে বড় চমক, অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপালকেও বাংলার হয়ে প্রচার করতে বিদেশে যাওয়ার আহ্বান জানান মমতা। মুখ্যমন্ত্রী, আমি নিজে বেশ কয়েকটি দেশে যাব, আপনিও যদি রাজ্যের প্রতিনিধিত্ব করে বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন তাহলে ভালো হয়। রাজ্যপাল, আমি অবশ্যই যাব, সাধ্যমতো চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর আবেদন এবং রাজ্যপালের সম্মতি। শিল্প সম্মেলন নিয়ে সৌজন্যের আবহটা টিকল না 24 ঘন্টাও। সোমবার মুখ্যমন্ত্রীর আহ্বানে সম্মতি জানালেও মঙ্গলবার আচমকাই কাহিনীতে টুইস্ট। আচমকাই রাজ্যপালের একটি টুইটে ছন্দপতন। শিল্প বাণিজ্য সম্মেলনে 5 বারের সাফল্যের তথ্য চেয়েও মেলেনি। যে সাফল্যের কথা বলা হচ্ছে বাস্তব কি সেটাই? টুইটে প্রশ্ন রাজ্যপালের। সঙ্গে জুড়ে দিলেন আইন শৃঙ্খলার প্রসঙ্গ। তিনি লিখেছেন, বিগত 5টি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে গত বছর কিছু প্রশ্ন করলেও সরকারের থেকে সদুত্তর মেলেনি। সরকার যে সাফল্যের কথা বলছে বাস্তবের সঙ্গে তার ফারাক রয়েছে। বিনিয়োগ টানার অন্যতম শর্ত আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ। এই বিষয়ে আরও সজাগ হতে হবে। 2020 6 অগস্ট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে 5টি প্রশ্ন লিখিত আকারে রাজ্যকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। এর কিছুদিন বাদে রাজ্যপালের চিঠির উত্তরও দেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি লেখেন, মাননীয় রাজ্যপাল, 2015 থেকে 2018 এই 4টি সম্মেলনে 12.23 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে, যার 50.27% বাস্তবায়নের পথে। আপনি জেনে খুশি হবেন যে বিগত 4টি শিল্প বাণিজ্য সম্মেলনে 28 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। রাজ্যপালের টুইটের পর শিল্প সম্মেলন নিয়েই প্রশ্ন তুলল বিজেপি। প্রত্যেকবার কয়েক কোটি টাকা খরচা করে একটা এই ধরনের শিল্প সম্মেলন হবে, খাওয়া দাওয়া মোচ্ছব হবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, তার লাভটা কি হচ্ছে এটা মানুষের জানার অধিকার আছে। উনি দলের দায়িত্ব পালন করছেন, এটা রাজ্যপালের দায়িত্ব গতকাল পালন করছিলেন, আজকে আবার উনি দলদাসে ফিরে গিয়েছেন। সাম্প্রতিক অতীতে রাজ্য বনাম রাজ্যপালের দ্বৈরথ নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গিয়েছে একাধিকবার। এই পরিস্থিতিতে শিল্প সম্মেলন নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর আহ্বান সংঘাতের ক্ষতে প্রলেপ দিয়েছিল বলেই মনে করা হয়েছিল, কিন্তু তারপরে রাজ্যপালের টুইটে ফের একবার সংঘাতটা বজায় থেকে গেল মত পর্যবেক্ষকদের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। খুব সংক্ষেপে সবার কাছে যাব, খুব সংক্ষেপে প্রথমে ওমপ্রকাশ দার কাছে। ওমপ্রকাশ দা, 24 ঘন্টাও কাটলো না, রাজ্যপাল সেই বিজিবিএস নিয়ে প্রশ্ন তুলে দিলেন। হ্যাঁ দেখুন না, রাজ্যপাল সম্পর্কে কোনো কটু মন্তব্য করা আমার সাজে না। আমি আগেও বলেছি যে ক্রাই বেবি এটা বলে আখ্যায়িত করে ওনাকে অসম্মান করাটা হয়তো উচিত না, কিন্তু কিচ্ছু করারই নেই। গতকালকে উনি বললেন তো করবেন, কিন্তু পরে ভেবে দেখেছেন বা ফোন এসেছে যে না এটা করা যাবে না। কারণ কি যখন আপনি রাজ্যের প্রতিনিধি হিসেবে বিদেশে যাবেন তো রাজ্যের প্রশংসা করতে হবে। আজকে যেই 3টে প্রশ্ন উনি তুলেছেন, অর্থাৎ আইনের শাসন, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ, এই 3টা প্রশ্নকে সামনে রেখেই আমরা কিন্তু সারা ভারতবর্ষে বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে কিন্তু লড়াই করছি, এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে সঙ্গে রেখে এবং একসঙ্গে এই লড়াইয়ে বার্তা বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবং রাজ্যপাল আজকে যদি উনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, আরেকজন রাজ্যপাল আছেন আমরা খুব ভালো করে জানি, উনি তো বলছেন যে গোয়ায় দুর্নীতি হচ্ছে, সত্যপাল মালিক। পশ্চিমবঙ্গটা সামলান ওমপ্রকাশ দা। সত্যপাল মালিক সম্পর্কে তো জানেন আপনারা যে বারবার করে বলা হচ্ছে বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারী যারা তাদের যে আমন্ত্রণ জানানোর জন্য বা তাদের আকৃষ্ট করার জন্য রাজ্যপাল গেলে খুব ভালো হয়, এই যে প্রস্তাব মুখ্যমন্ত্রীর সেটাকে খুব সাদরেই রেসিপ্রোকেট করেছিলেন রাজ্যপাল। তারপরেই আমরা দেখলাম ছন্দপতন, তারপরেই সুরবদল। ওমপ্রকাশ বাবু কটাক্ষ যে ফোন গেছিল কিনা? না 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 দেখুন, আমি রাজ্যপালের প্রতিনিধি নয়। আমি ওমপ্রকাশ দাকে বলতে চাই যে এই রাজ্য সরকারের যে পরিবেশ দপ্তর আছে তার একটা রিপোর্ট আছে, আর সেই রিপোর্টটা বেরিয়েছে 2016 থেকে 2021। এই রাজ্যে বড়, মাঝারি আর ছোট শিল্প 21,521টি বন্ধ হয়ে গেছে।
2071টা বড় শিল্প বন্ধ হয়ে গেছে। ব্যারাকপুরে জুলাই মাসে 5খানা জুট মিল বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে জুন মাসে আরও দুটো জুট মিল বন্ধ হয়ে গেছে। যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিঙ্গুরে বলে যে এখানে আমি শিল্প করতে দেব না, সেই রাজ্যে কেন শিল্পপতিরা আসবে? তিনি ইটালি যেতে পারেন, সুইজারল্যান্ড যেতে পারেন, সিঙ্গাপুর যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। এখানে বিনিয়োগের পরিবেশ নেই। আর আমরা তো বারবার বলছি এ মোচ্ছব করার কি দরকার আছে? এই যে তেলের, পেট্রোল আর ডিজেলের টাকা কমাচ্ছে না, এই অতিরিক্ত যে টাকা আসছে এই টাকাটা দিয়ে কোনো সংস্থান হচ্ছে বেকারদের, এটা দিয়ে খালি এরকম মোচ্ছব হয়ে যাচ্ছে, এরকম মোচ্ছব হয়ে যাচ্ছে। কোন শিল্প হবে না। এই যে বেঙ্গল গ্লোবাল রাজ্যপাল তো সাংবিধানিক প্রধান, তো প্রশাসনিক প্রধান আবেদন জানিয়েছেন যদি সাংবিধানিক প্রধান তিনি যান, এবং সাংবিধানিক প্রধান তিনি ওয়ার্মলি রেসিপ্রোকেটও করেছিলেন, কিন্তু তারপর আজকে ছন্দপতন। দেখুন, এখানে ওই একই কথা বলতে হয়। অ্যাকচুয়ালি উনি হঠাৎ আজকে সকালে টুইট করে এই প্রশ্নগুলো কেন করেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে উনি যে মূলত 3টে পয়েন্ট তুলে ধরেছেন, এটা তো সত্যি গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে নেই। মানুষ বিনিয়োগ যে করবেন, কিসের ভিত্তিতে বিনিয়োগ করবেন? আজকে আপনি পঞ্চায়েত এরিয়ায় একটা গিয়ে বাচ্চা ছেলেকে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কি করো, হয় সে বলবে আমি গুজরাটে বা মহারাষ্ট্রে কোনো কারখানায় চাকরি করি, আদারওয়াইজ সে বলবে আমি শাসক দলের একজন কর্মী, বলে গেঞ্জিটা সরিয়ে মোটা সোনার চেনটা দেখাবে। এই জায়গায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি এবং আগামী প্রজন্ম কি দেখছে সেটা আমরা যারা ফিল্ডে রাজনীতি করি আমরা খুব ভালো করে জানি। পশ্চিমবাংলার ভবিষ্যৎ পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যুব সমাজকে ঠিক করতে হবে। এই বাংলায় গত 10 বছর কিচ্ছু হয়নি, এই কথাটা কিন্তু আমাদের পরিষ্কার বুঝতে হবে যে বিনিয়োগ যদি হয়ে থাকে সেই বিনিয়োগের ফল কি, কতজন চাকরি পেয়েছেন, শূন্য পদে চাকরি নেই, কর্পোরেশনে রেখেছেন প্রায় কত হাজার, 28,000-এর মতন চাকরির পদ খালি। পশ্চিমবাংলা জুড়ে বেসরকারি ইনভেস্টমেন্টের জায়গা নেই, হবেটা কোথা থেকে? এই যে আজকে রাজুবাবু এখন বলছেন মুখ্যমন্ত্রী সিঙ্গুর, তখন তাঁর দল বিজেপি, লকেট চট্টোপাধ্যায় তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ওই সিঙ্গুরের মঞ্চে, দুটো দল আজকে দুজনে এসে পশ্চিমবাংলার দিকে শিল্প আনার কথা বলছে। বেইমানি পশ্চিমবাংলার মানুষের সাথে করবেন না। সিঙ্গুরের ম্যান্ডোরাস বক্স ওপেন করলে ছবিগুলো দেখাবো নাকি? সুব্রত সুন্দর বাড়িতে তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর ছবি দেখাবো, ভালো লাগবে নাকি? রাজুবাবু ভালো লাগবে না। বিজেপি আর তৃণমূল বাংলার যুব সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর দুজনে দুটো আলাদা হয়ে গিয়ে বাংলার মানুষকে করতে চান প্রকাশটা খুব সংক্ষেপে প্লিজ। আজকে শিল্প বিরোধী দল, এই শিল্প বিরোধী মমতা ব্যানার্জি যতই আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে কটি রাজ্য আজকে ভালো করছে অর্থনৈতিক দিক দিয়ে, আর যেখানে স্থায়িত্ব রয়েছে, আর যেখানে প্রগতির চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে পশ্চিমবঙ্গের দিকে সবাই তাকিয়ে আছে। এখানে ভালো নেতৃত্ব, এখানে ভালো পরিবেশ, এবং এখান থেকে বেঙ্গলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা, সেটাকে বিরোধীরা স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে তাদের রাজনীতির সাফল্য খণ্ডিত হতে পারে, অন্যথায় নয়। এবং সেইটাই বারবার করে বিরোধীর পর আপনারা কি মতামত জানিয়েছেন সেটা আপনাদের দেখাবো। আপনাদের রায় নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। আমি দেখাবো আপনাদের তরফ থেকে যে মন্তব্য এসেছে। বকুল দাস বলছেন কোভিড পরিস্থিতিতে একসঙ্গে পুরভোট না হওয়াই ভালো। গৌরী বিশ্বাস বলছেন হ্যাঁ, রাজ্যের মেয়াদ উত্তীর্ণ সব পুরভোট একসঙ্গে হোক সেটা চাই, কারণ দীর্ঘদিন ধরে পুরভোট হয়নি। বিবেকানন্দ নায়ক বলছেন বাংলায় বিধানসভা ভোট যদি 8 দফায় হয় তবে পুরসভা ভোটও হোক 8 দফায়। দেবাশিস বলছেন একদমই উচিত, একদিনে সব পুরসভায় ভোট হলে সন্ত্রাস ঠিকমতো করতে পারবে না, আশানুরূপ ফল পাবে না। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।